হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যে ঋগ্বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, কি কি বিষয়গুলি ছিল এই অর্থনৈতিক অবস্থার মধ্যে, সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। চলো শুরু করে দিই আজকের ক্লাসটি। দেখো, প্রথমত বলা যায় যে এই যে বৈদিক যুগ রয়েছে, এই বৈদিক যুগকে কিন্তু আলোচনার সুবিধার্থে কিন্তু দুটি ভাগে কিন্তু ভাগ করে ঐতিহাসিকরা কিন্তু আলোচনা করেছেন। প্রথমত বলা যায় যে একটি হচ্ছে যে ঋগ্বৈদিক যুগ এবং আরেকটি হচ্ছে যে পরবর্তী বৈদিক যুগ। তো এই দুটি যুগের যদি সময়সীমার কথা বলি, দেখো এই ঋগ্বৈদিক যুগের হচ্ছে সময়সীমা হচ্ছে যে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কিন্তু এই ঋগ্বৈদিক যুগের সময়সীমা, এবং পরবর্তী বৈদিক যুগের সময়সীমা হচ্ছে যে 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কিন্তু এই পরবর্তী বৈদিক যুগের সময়সীমা। তো এবার হচ্ছে কিসের ওপর ভিত্তি করে বা কিসের ওপর নির্ভর করে আমরা এই বৈদিক যুগ সম্পর্কে জানতে পারি? তো মূলত বলা যায় যে সেখানে হচ্ছে বিভিন্ন বেদ, বৈদিক সাহিত্য, এছাড়াও সেখানে যে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলি রয়েছে, সেই নিদর্শনগুলির ওপর ভিত্তি করে কিন্তু এই যে বৈদিক যুগের যে অর্থনৈতিক যে অবস্থা রয়েছে, সেই অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। অর্থাৎ যে আলোচনার সুবিধার্থে ঐতিহাসিকরা কিন্তু এই বৈদিক যুগকে দুটি ভাগে বিভক্ত করেছেন, একটি ঋগ্বৈদিক যুগ এবং একটি পরবর্তী বৈদিক যুগ। এবং বিভিন্ন হচ্ছে বেদ, বৈদিক সাহিত্য, প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলি ছিল, সেগুলির উপর ভিত্তি করে কি আমরা যে বৈদিক যুগের যে অর্থনৈতিক যে অবস্থা, সেটা সম্পর্কে কিন্তু জানতে পারি। তাহলে চলো শুরু করে দিই যে এই অর্থনৈতিক যে জীবন ছিল তাদের, বা অর্থনৈতিক যে অবস্থা ছিল, কোন কোন বিষয়গুলি ছিল। দেখো, প্রথমত বলা যায় যে এই অর্থনৈতিক যে যুগ রয়েছে, এই অর্থনৈতিক যুগ সম্পর্কে আলোচনার জন্য কিন্তু যে বিভিন্ন বিষয়গুলির ওপর আমাদের কিন্তু নির্ভর করতে হয়। প্রথমেই বলা যায় যে এক্ষেত্রে যে জমির মালিকানা সম্পর্কে। তো প্রথমে রমিলা থাপার একটি কথা বলেছেন, যে রমিলা থাপারের মতে আর কি তিনি মনে করেন যে এই যে ঋগ্বৈদিক যুগ রয়েছে, এই ঋগ্বৈদিক যুগের হচ্ছে যে প্রথম দিকে, মানে শুরুর দিকে আর কি, যে এই যে জমির মালিকানা ছিল, এটা কিন্তু সমগ্র গ্রামের ওপর ন্যস্ত ছিল। অর্থাৎ ঋগ্বৈদিক যুগের যে জমির মালিকানাটা ছিল, সেটা কিন্তু আগে হচ্ছে যে গ্রামের ওপর যে আর কি গ্রামের ওপর সেই জমির মালিকানাটা ছিল। কিন্তু পরবর্তীতে কি হয়েছিল, যে যে বৈদিক যুগের যে উপজাতিগুলি ছিল, সেই উপজাতিগুলি কি হয়েছিল, যে উপজাতি আর কি সংগঠনগুলি ক্রমশ হচ্ছে দুর্বল হয়ে পড়েছিল। উপজাতিগুলি কিন্তু খুবই দুর্বল হয়ে পড়েছিল, যার জন্য কি হয়েছিল, এই যে মানে জমির যে মালিকানাটা ছিল, সেটা কিন্তু আগে যেমন ছিল গ্রামের ওপর, তখন কি হয়েছিল, যখন উপজাতি সংগঠনগুলি দুর্বল হয়ে পড়েছিল, তখন কি হয়েছিল, সেই যে জমির মালিকানাটা, সেটা কিন্তু গ্রামের যে পরিবারগুলি ছিল তার মধ্যে কিন্তু বণ্টিত হয়ে গেছিল, অর্থাৎ যে ভাগ হয়ে গিয়েছিল। প্রথম দিকে ঋগ্বৈদিক যুগের কি হয়েছিল, যে জমির মালিকানাটা গ্রামের ওপর ছিল, কিন্তু পরবর্তীতে কি হয়, যে গ্রামের সংগঠনগুলি, যে উপজাতি সংগঠন, তারা দুর্বল হয়ে পড়লে সেই জমির মালিকানাটা কিন্তু গ্রাম থেকে পরিবারের হাতে কিন্তু বণ্টিত হয়, অর্থাৎ পরিবারের মধ্যে কিন্তু আর কি ভাগ হয়ে যায়, পরিবারের অংশ আর কি। তো ফলে জমিতে কি হয়, সেখানে যে ব্যক্তিগত মালিকানার কিন্তু একটা উদ্ভব, সেটা কিন্তু ঘটেছিল। এটা হচ্ছে সেখানের যে জমির মালিকানা কেমন ছিল সেটা সম্পর্কে। নেক্সট দেখো রয়েছে সেখানের হচ্ছে কৃষি এবং হচ্ছে পশুপালন। এবং এই যে অর্থনৈতিক জীবন বললাম, এই অর্থনৈতিক জীবনের প্রধান ভিত্তি বা যে মূল ভিত্তি বলতেই প্রথমেই বোঝায় কিন্তু যে সেখানের হচ্ছে যে কৃষি ও পশুপালন। এছাড়াও যে ব্যবসা বাণিজ্যও রয়েছে, কিন্তু কৃষি পশুপালনটা কিন্তু অর্থনৈতিক জীবনের উপর দিকে বলা যায়, তারপরে কিন্তু ব্যবসা বাণিজ্যটা বলা যায়। তো দেখো, কৃষি আর পশুপালনের ক্ষেত্রে সেখানে কি রয়েছে, যে এই যে ঋগ্বৈদিক যুগের যে অর্থনীতি, আমি প্রথমে বললাম যে এই অর্থনীতির মূল যে প্রধান দুই ভিত্তি, সেটা ছিল হচ্ছে কৃষি এবং হচ্ছে পশুপালন। এক্ষেত্রে বলা যায় যে ঋগ্বেদে লাঙ্গল চালনা, এছাড়াও ছিল হচ্ছে বীজ বপন, কাস্তে দিয়ে ফসল কাটা থেকে শুরু করে সেখানে শস্য মাড়াই, ফসল গোলাজাত করার যে উল্লেখ, সেগুলা কিন্তু এই ঋগ্বৈদিক যুগে আর কি কিন্তু রয়েছে। এছাড়াও বলা যায় যে এই ঋগ্বৈদিক যুগে কিন্তু যে জমিতে যে আর কি জলসেচ এবং কিন্তু সারও প্রয়োগ করা হতো। এবং এখানে এই যে কৃষিকাজের ফলে যে সমস্ত ফসল উৎপন্ন হতো, সেই সমস্ত ফসল
ফসলের মধ্যে এবার উল্লেখযোগ্য কি ফসল ছিল? কৃষিকাজের ফলে তো ফসল উৎপন্ন হতো। তো দেখো সেই ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে যে ধান ছিল, এছাড়াও হচ্ছে যে জব কিন্তু এই যে উৎপন্ন ফসলের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য ছিল। এবার এটা হচ্ছে কৃষি সম্পর্কে। তো পশুর মধ্যে যে সব থেকে প্রধান কি ছিল? দেখো পশুর মধ্যে যে পালিত পশু ছিল, সেই পালিত পশুর মধ্যে প্রধান ছিল হচ্ছে গরু। এক্ষেত্রেও আরও বলা যায় যে এই গোসম্পদ বৃদ্ধির জন্য কিন্তু আর্যরা প্রার্থনাও করত। আরও বলা যায় যে শুধু কিন্তু কৃষিকাজ ও খাদ্যের জন্যই নয়, মূল্যের একক হিসেবেও কিন্তু সেখানে বিনিময়ের মাধ্যম হিসেবে আর কি গরু ব্যবহার হতো। শুধু কিন্তু কৃষিকাজের জন্যই যে গরুর ব্যবহার হতো বা খাদ্যের জন্যই যে গরুর ব্যবহার হতো সেটা কিন্তু নয়, সেখানে যে বিনিময়ের মাধ্যম হিসেবেও কিন্তু যে গরুর ব্যবহার কিন্তু করা হতো বা গরুকে ব্যবহার করা হতো। এছাড়াও সেখানে হচ্ছে শস্য ও পশু খাদ্য যে বহন করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেখানে আর কি ঘোড়ার ব্যবহার করা হতো। অর্থাৎ গরু ছিল তাদের হচ্ছে পশুর মধ্যে প্রধান। তো গরুকে তারা শুধু কৃষিকাজেই ব্যবহার করতো বা খাদ্যের জন্য ব্যবহার করতো সেটা না, তারা কিন্তু বিনিময়ের মাধ্যম হিসেবে গরু ব্যবহার করতো। এবং যে শস্য ছিল এবং যে পশু খাদ্য ছিল সেগুলা যে বহন করে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু যে ঘোড়া ব্যবহার করতো। তো এখানের যে কৃষিকাজ ছিল সেটা সম্পর্কে কিন্তু এটা বলা হয়েছে। নেক্সট দেখো রয়েছে হচ্ছে এখানের কারিগরি শিল্প। এবার প্রথমেই যে জমির মালিকানার কথা বললাম, জমির মালিকানার পরে অর্থনৈতিক জীবনের যে মূল সবার উপরে যদি ভিত্তির কথা বলি সেটা কৃষিকাজ, পশুপালন। তো এটার পরেই বলা যায় যে সেখানে শিল্পের কথা, অর্থাৎ সেখানে শিল্প কেমন ছিল বা সেখানের কারিগরি শিল্পের মধ্যে কি কি ঘটেছিল, কিভাবে এই শিল্পের প্রসার ঘটেছিল। দেখো মূলত বলা যায় যে সেখানে কৃষির প্রসার ঘটেছিল বা পশুপালনও হতো, তার সাথে সাথে কি হয়েছিল যে কারিগরি শিল্পেরও কিন্তু প্রসার ঘটেছিল। এই যুগে কিন্তু যে বয়ন শিল্প ছিল বা বস্ত্রবয়ন শিল্প ছিল প্রধানত পশমের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এছাড়াও বলা যায় যে সেক্ষেত্রে কিন্তু ঋগ্বৈদিক যুগে যুদ্ধে রথ ব্যবহৃত হতো। তো সেই রথ ব্যবহৃত হওয়ায় কিন্তু রথ নির্মাণ শিল্পেরও কিন্তু যে প্রসার ঘটেছিল বা গুরুত্ব কিন্তু আরও বেড়ে গিয়েছিল। এছাড়াও ধাতু শিল্পীরা কিন্তু ব্রোঞ্জ ও তামা দিয়ে নানা কিন্তু যন্ত্রপাতিও তৈরি করত। এছাড়াও বলা যায় যে অস্ত্র শস্ত্রও কিন্তু নির্মাণ করত। অর্থাৎ যে ধাতু শিল্পীরা ছিলেন তারা হচ্ছে ব্রোঞ্জ ও তামা দিয়ে কিন্তু বিভিন্ন যন্ত্রপাতি, এছাড়াও বলা যায় যে বিভিন্ন কিন্তু অস্ত্র শস্ত্র বা যে অস্ত্র সেটাও কিন্তু নির্মাণ করত। এবং যে মৃৎশিল্প ছিল সেই মৃৎশিল্পেরও কিন্তু প্রচলন ছিল এই ঋগ্বৈদিক যুগে। এক্ষেত্রে যাকে আর কি বলা হতো এই ঋগ্বৈদিক যুগে বা ঋগ্বেদে যাকে বলা হতো হচ্ছে কুলাল। অর্থাৎ এই যে ঋগ্বৈদিক যুগে ছিল মৃৎশিল্পের প্রচলন ছিল, ঋগ্বেদে যাকে বলা হতো হচ্ছে যে কুলাল। তো এখানের যে কারিগরি শিল্প ছিল সেটা সম্পর্কে কিন্তু এটা বলা হয়েছে। নেক্সট দেখো রয়েছে সেখানের বাণিজ্য। আমি প্রথমে বললাম যে কৃষিকাজের পরে কিন্তু যে কৃষিকাজ বা কৃষি পশুপালনের পরে কিন্তু এই ব্যবসা বাণিজ্য যে রয়েছে বা যে বাণিজ্য রয়েছে সেটার কিন্তু অবস্থানের কথা বলা যায়। প্রথম দিকে রয়েছে কৃষি ও পশুপালন এবং তারপরে বলা যায় যে ব্যবসা বাণিজ্যের কিন্তু একটা স্থান রয়েছে। তো এখানের ব্যবসা বাণিজ্য কেমন ধরনের ছিল দেখো, এই যে এখানে হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য স্থলপথ ও জলপথ উভয় পথেই কিন্তু হতো। অর্থাৎ ঋগ্বৈদিক যুগের যে অভ্যন্তরীণ বাণিজ্য ছিল সেটা কিন্তু স্থলপথেও চলতো এবং কিন্তু জলপথেও চলতো। বৈদেশিক যে বাণিজ্য রয়েছে অর্থাৎ বৈদেশিক বাণিজ্য এখানে ছিল কিনা সেটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে তীব্র মতামত রয়েছে বা তীব্র মতবিরোধ রয়েছে। ঐতিহাসিকরা এই সম্পর্কে হচ্ছে যে মানে একমত ছিলেন না যে আদৌ কি ঋগ্বৈদিক যুগে বৈদেশিক বাণিজ্য প্রচলিত ছিল নাকি ছিল না, এটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে প্রচুর মতবিরোধ রয়েছে। আবার অনেক ঐতিহাসিক কি মনে করেন যে পারস্য উপসাগরীয় যে উপকূলের সঙ্গে সিন্ধু উপত্যকার যে ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক ছিল ঋগ্বৈদিক যুগে তা কিন্তু অক্ষুণ্ণ হয়েছিল। অনেকে আবার বলেছেন যে এই যে সিন্ধু সভ্যতার বা যে হরপ্পা সভ্যতার পারস্য উপসাগরীয় উপকূলের সঙ্গে যে একটা বাণিজ্যিক যোগাযোগ বা যে বাণিজ্যিক সম্পর্ক ছিল সেটা কিন্তু যে ঋগ্বৈদিক যুগে এসে কী হয়েছিল সেটা অক্ষুণ্ণ, অর্থাৎ সেটা কিন্তু নষ্ট হয়ে গেছিল। তো এখানের যে ব্যবসা বাণিজ্য ছিল সেটা সম্পর্কে কিন্তু এই তথ্যগুলিই কিন্তু বলা হয়েছে। নেক্সট দেখো আছে হচ্ছে এখানের বিনিময় প্রথা কেমন ধরনের ছিল, অর্থাৎ এক্সচেঞ্জ প্রথা মানে এক্সচেঞ্জটা কেমন ধরনের ছিল সেখানে।
বিনিময়। তো এক্ষেত্রে দেখো বলা হয়েছে যে এই যে ঋগ্বৈদিক যুগের যে সমাজ রয়েছে, এই ঋগ্বৈদিক যুগের সমাজে কিন্তু সেখানে হচ্ছে যে বিনিময়, বন্টন, ভোগের স্বরূপ সম্পর্কে সুস্পষ্টভাবে কোনো ধারণা নেই। অর্থাৎ প্রথমে আমি বললাম সেখানে যে বাণিজ্য, যখন বাণিজ্য পয়েন্টটা নিয়ে ডিসকাস করলাম তখন কি বললাম সেখানে যে বৈদেশিক বাণিজ্য ছিল কিনা সেটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। অর্থাৎ ঐতিহাসিকরা একমত ছিলেনই না যে আদৌ এখানে কি বৈদেশিক বাণিজ্য ছিল। তো ঠিক তেমনই এখানে বলা যায় যে ঐতিহাসিকদের এই যে ঋগ্বৈদিক সমাজের যে বিনিময়, বন্টন, ভোগের স্বরূপ, এগুলা নিয়ে কিন্তু ঐতিহাসিকরা কোনো স্পষ্ট ধারণা তারা দিতে পারেনি। এটা নিয়েও কিন্তু তাদের মধ্যে বিভিন্ন মতবিরোধ রয়েছে। এক্ষেত্রে বলা যায় যে পশু অপহরণ ও যুদ্ধে লুণ্ঠিত দ্রব্য জীবনযাত্রা নির্বাহের কিন্তু গুরুত্বপূর্ণ উৎস ছিল এবং তেমনই এগুলির কিন্তু বিতরণও ছিল অর্থনৈতিক ক্রিয়াকলাপের অঙ্গ। এছাড়াও এখানে বলা হয়েছে যে বিনিময়ের মাধ্যম হিসেবে এই যুগে শুধু মুদ্রা নয়, অর্থাৎ বিনিময়ের মাধ্যম তো বলা যায় যে মুদ্রা, কিন্তু এখানে কিন্তু শুধু মুদ্রাও ছিল না, এখানে কিন্তু দ্রব্য বিনিময় প্রথাও কিন্তু চালু ছিল, অর্থাৎ দ্রব্য বিনিময় প্রথাও কিন্তু প্রচলিত ছিল। তো এক্ষেত্রে বলা যায় যে বিশেষ করে অনেক ঐতিহাসিক বলেছেন নিষ্কো নামে কিন্তু এক প্রকার স্বর্ণ মুদ্রা এই যুগে চালু ছিল বা যে প্রচলিত কিন্তু ছিল এবং গরুকে কিন্তু বিনিময়ের মাধ্যম হিসেবে কিন্তু ধরা হতো। আমি একটা যে কৃষি এবং পশুপালন পয়েন্টটা নিয়ে যখন বললাম তখন কি বলেছিলাম যে গরুকে শুধু কিন্তু যে খাদ্য এবং যে আর কি যে কৃষিকাজের জন্যই কিন্তু নয়, গরুকে কিন্তু বিনিময়ের মাধ্যম হিসেবেও কিন্তু ধরা হতো বা মাধ্যম রূপেও কিন্তু বলা হতো। তো ঠিক এখানেও ওটাই বলা হয়েছে যে এই গরুকে কিন্তু যে বিনিময়ের মাধ্যম হিসেবে কিন্তু বলা হতো। এছাড়াও এখানে তো বললাম যে বিনিময়ের মাধ্যম শুধু মুদ্রাই ছিল না, সেটা কিন্তু বিনিময়ের প্রথাও এখানে চালু ছিল এবং বিশেষ করে মুদ্রার মধ্যে কিন্তু নিষ্কো নামে এক প্রকার যে স্বর্ণ মুদ্রা, শুধু মুদ্রা নয় কিন্তু স্বর্ণ মুদ্রা কিন্তু এই যে ঋগ্বৈদিক যুগের যে সমাজ বা যে ঋগ্বৈদিক যুগে কিন্তু প্রচলিত ছিল। তো এই যে ঋগ্বৈদিক যুগের যে যে অর্থনৈতিক অবস্থা রয়েছে সেই অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কিন্তু এটাই ছিল আজকের ক্লাস। অর্থাৎ কিভাবে সেখানের জমির মালিকানা কেমন ছিল, প্রথমে কি দেখা গিয়েছিল যে জমির মালিকানা গ্রামের হাতে ছিল, গ্রামের ওপর ন্যস্ত ছিল। তারপরে যখন উপজাতিগুলি দুর্বল হয়ে পড়লো তখন যে গ্রামের মালিকানাটা কি হয়ে গেল, পরিবারের হাতে হয়ে গেল এবং কি হলো যে জমিতে আর কি ব্যক্তিগত মালিকানার কিন্তু প্রচলিত ছিল। তারপরে সেখানের কৃষিকাজ অর্থাৎ উৎপন্ন ফসলের মধ্যে কি কি ছিল, সেখানের পশুপালনের মধ্যে প্রধান আর কি গরু ছিল, গরুকে বিনিময়ের মাধ্যম হিসেবে আর কি ধরা হতো। তারপরে যে সেখানে কারিগরি শিল্পের প্রসার ঘটেছিল। এছাড়াও সেখানের যে ব্যবসা বাণিজ্য স্থলপথ জলপথ উভয় পথে হতো, কিন্তু সেটা অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে। বৈদেশিক বাণিজ্য ছিল কিনা সেটা বিষয়ে সঠিকভাবে জানা যায়নি। নেক্সট হচ্ছে যে সেখানের বিনিময় প্রথা কেমন ছিল, এখানে বিশেষভাবে যে এক প্রকার নিষ্কো নামক এক প্রকার যে স্বর্ণ মুদ্রা প্রচলিত ছিল। তো এগুলোই কিন্তু যে ঋগ্বৈদিক যুগের যে অর্থনৈতিক অবস্থা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আজকের ক্লাস এতটুকুই ছিল। এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটুকুই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।